সত্যি কি ম্যান্ডি আজকে চাইল্ড অ্যাবিউজ করেছে? চাইল্ড অ্যাবিউজ কাকে বলে? ম্যান্ডির ভিডিওটা কি চাইল্ড অ্যাবিউজের কন্টেন্টে পড়বে? কি মনে হচ্ছে আপনার? পোষ্যটাও তো মন খারাপ করে বাবার জন্য, তাহলে পোষ্যটার কষ্টটা কষ্ট না? নাকি মানুষের বাচ্চার কষ্টটাই কষ্ট হয়, পোষ্যদের কষ্টটা কষ্ট বলে ধরা যায় না? দেখা যাক কোনটা কি হয়। চলো সঙ্গে দেখতে থাকো বি উইথ প্যাশন উইথ এপি। অমানুষ ম্যান্ডি, অমানুষের বাচ্চা ম্যান্ডি, তারপর কি বলা হয়েছে কুলাঙ্গার ম্যান্ডি, নির্লজ্জ সোমনাথ। আচ্ছা, এতগুলি বিশেষণ ম্যান্ডি বা সোমনাথ কেন পেয়েছে? কারণ একটা ভিডিও ওরা করেছে যেখানে ওদের বাচ্চাটাকে প্রচণ্ডভাবে কাঁদছে এবং বাচ্চাটাকে কি ভয় দেখিয়েছে যে বাচ্চাটা যদি মানে বাচ্চাটাকে পড়াশোনা একটু ডিস্টার্ব করছিল, বাড়িতে পড়াশোনা করতে চাইছিল না, তাহলে বাচ্চাটাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে। যখন বাচ্চাটা স্কুল থেকে আসছে, ম্যান্ডি তাড়াতাড়ি করে কি করলো, বাচ্চাটা তুলে কাপড় ভাঁজ করতে শুরু করে দিল এবং সেখানে বাচ্চা ঢুকলো, বললো বাচ্চাটা স্কুলে যাওয়ার আগেই বলে দিয়েছে যে তোকে বাবা কিন্তু পাঠিয়ে দেবে বোর্ডিংয়ে, কারণ তুই পড়াশোনা করছিস না। তো মেয়েটা একটু ভয়ে ভয়ে স্কুলে গেছে, স্কুল থেকে এসেই দেখছে মা এরকমভাবে কাপড় টাপড় গুছাচ্ছে। তো স্বাভাবিক, মেয়ে বুঝে গেছে কাপড় কেন গুছাচ্ছে বা সব কিছু মানে ওর জিনিসগুলি সামনে রাখা। তো বললো তুমি এগুলো কি করছো? তখন বলে দিল যে না বাবা কিছুতেই রাজি হয়নি, যদি তুই কথা শুনিস না এখন তুই একটু খেয়ে টেনে তোকে আমরা আজকেই দিয়ে আসবো। তারপরেই যে মেয়েটার কান্না শুরু হলো, সে মেয়েটার কান্নাটা যদি থামাতে পারছে না। তো এখানে যে কথাটা উঠেছে সেটা প্রচুর ভিউয়ার্সরাও লিখেছে যে বাচ্চাটাকে কাঁদিও না, বাচ্চাটাকে কাঁদিও না। পরে দেবিশ্ব ও মানে ম্যান্ডি প্রথমেই বলে দিয়েছে যে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। তারপর বারবার সোমনাথ এসে এভাবে জিভ দেখাচ্ছিল, মানে কি মেয়েটাতে কাঁদছে, দুজনেরই কষ্ট ছিল। ম্যান্ডি কিন্তু বারবার বলছিল তুমি আমার কোলে আসো, কোলে আসো। তোকে যদি বাচ্চাটা কোলে আসছে না, কারণ ওর মাথার মধ্যে একটাই ঢুকে করেছে যে আমি যাবো না, যাবো না, যাবো না, আমি বোর্ডিংয়ে যাবো না, আমি হোস্টেলে যাবো না। এটা নিয়ে কান্নাকাটি শুরু করেছে যে আমি যাবো না, আমি তোমাদের কাছে থাকবো। এখানে যারা মানে বলছে যে মেয়েটাকে কাঁদিয়ে কেন প্র্যাঙ্ক করলে, মেয়েটাকে একটা ভয় কেন দেখালে? আচ্ছা, এখানে ভয়টা দেখিয়েছে তুমি যদি পড়াশোনা না করো, এটা পড়াশোনা রিলেটেড, এটা অন্য কিছু ভয় না। যদি পড়াশোনা না করো তাহলে তোমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। তো এইখানে এই পড়াশোনা নিয়ে কারো ট্রমা হতে পারে বলে মনে হয় না। একটা বাচ্চা যখন কখনো স্কুলে যায় স্টার্টিংয়ে, নর্মালি বাচ্চারা মাটিতে পড়ে, কালকে না পরশুই দেখছিলাম অরুণাচল প্রদেশের একটা বাচ্চা স্কুল থেকে বেরিয়ে সিকিউরিটি গার্ডের রুম পাস হয়ে দৌড়াচ্ছে, মানে প্রাণপণে, যেন মানে ওর পিছনে কোনো তাড়া করেছে। তো তারপর টিচার গিয়ে ভাগতে ভাগতে গিয়ে নিয়েছে। তো স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের কিন্তু ট্রমা থাকে, এবং এমনও বাচ্চা আছে 1 মাস 2 মাস বা শুধু কাঁদেই কাঁদে। কি ট্রমা? বাচ্চাটা স্কুলে যাবে না, তারপর ধীরে 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 একটা অ্যাডাপ্টেবিলিটি নিয়ে নেয় যে হ্যাঁ আমাকে স্কুলে যেতে লাগবে, আমাকে পড়াশোনা করতে লাগবে। এখানে ব্যাপারটা অন্যরকম। এখানে যদি তুই পড়াশোনা না করিস, যদি তুই আমাদের কথা না শুনিস, ও মুখে মুখে তর্ক করে, টিচারের মুখে মুখে তর্ক করে, তাহলে তোকে আমরা হোস্টেলে দিয়ে দেব। তো এটা নিয়ে প্রচুর কমেন্ট এসেছে যে তুই কাজটা ভালো করোনি, বাচ্চাটাকে ভাবে কাঁদিও না। কারণ বাচ্চাটাকে কান্নাটা বেশ অনেকক্ষণ ধরে কাঁদছিল, তো সেখানটায় অনেকক্ষণ বলতে 5-6 মিনিট, ভিডিওতে 5-6 মিনিটও অনেকটা সময় বলে মনে হয়। তো মানুষ বলছে বাচ্চাটাকে কাঁদাচ্ছ কেন? স্কুল থেকে এসে মেয়েটা কেঁদে দিল, মেয়েটা ভয় পেয়ে গেল। তো মেয়েটাকে অ্যাকচুয়ালি ভয় দেখানোর জন্যই যে তুই যদি পড়াশোনা না করিস তাহলে তোকে আমরা হোস্টেল দিয়ে দেবো, বোর্ডিংয়ে দিয়ে দেবো। তারপরে বাবার কাছে গিয়ে বলে এসছে যে আমি আর এরকম কাজ করবো না, আমি পড়াশোনা করব। তো এখানে একজন কন্ট্রোভার্সি ভিডিও করে বললো যে এইভাবে বাচ্চাকে তুমি ট্রমা দিতে পারো না। যে ট্রমাটা মানে এখন কথা হচ্ছে ট্রমাটা কি কারণে দেওয়া হয়েছে? পড়াশোনা নিয়ে দেওয়া হয়েছে। এই পড়াশোনা নিয়ে কিন্তু অনেক প্যারেন্টসই বলে যদি তুই পড়াশোনা না করিস তোকে বোর্ডিংয়ে দেওয়া হবে, যদি তুই পড়াশোনা না করিস তোকে গ্রামে। আমার এক ননাসের বর ছিল, নাতনিকে বলতো যে পড়াশোনা করছিস না তো, মাকে জ্বালাচ্ছিস তো, তোকে আমরা বিয়ে দিয়ে দেবো। তো এরকম করে বলা হয়। তো সেখানে হয়তো সেই কান্নাকাটিটা সোশ্যাল মিডিয়াতে আনা হয় না, সেখানে দেখানো হয় না। আজকে এটা ম্যান্ডি কি করেছে, সোশ্যাল মিডিয়াতে এনেছে, এবং এতেই অনেকের খারাপ লেগেছে যে এরকম করে মানে কাজটা ঠিক না। তো বাচ্চাকে পড়াশোনার জন্য মা বাবা বকতেই পারে, পড়াশোনার জন্য মা বাবা বকতেই পারে। রেজাল্ট খারাপ হলে মা বাবা বকে, পড়াশোনার জন্য মা বাবা বকে, সে ঠিক আছে সেটা, এবং মা বাবাকে একটু স্ট্রিক্ট হতেই লাগে। তার মানে কি ওকে এইভাবে কান্নাকাটি করাবে? হ্যাঁ, কান্নাকাটিটা একটু কষ্ট লেগেছে ঠিকই, যেহেতু এটা ভিডিওতে। এমনিতে তো কত কান্নাকাটি হয় না, ম্যাথসে নাম্বার কম পেলো, মা বকেই চলেছে, পাশের ঘরে বসে মেয়ে কান্না করেই চলেছে। এখনকার দিনে এটা অনেকটা কমে গেছে, কারণ এখন মা বাবারাও অনেকটা স্মার্টলি ব্যাপারগুলোকে ডিল করে। নো ম্যাটার, কিচ্ছু হবে না, আরেকটা মাস্টার রেখে দেবো, মাস্টার চেঞ্জ করে দেবো, যে জায়গাটাতে উইকনেস একদম ঘড়ি দেখে 1 ঘন্টা ম্যাথস করাবো, এরকম হয়ে যায়। আগে তো একটা এমন সময় ছিল ওই বাচ্চা কেঁদেই চলেছে, মা বকেই চলেছে। হ্যাঁ, সেই জিনিসটা এখন এতটা দেখা যায় না। কিন্তু দেখা না গেলেও কিন্তু পানিশমেন্ট কিন্তু হয়। এমনকি একটা বিশাল বড় কনভেন্ট স্কুলে কিছুদিন আগে এটা নিয়ে খুব হয়ে গেছিল যে কোন সিস্টার, কনভেন্টে তো সিস্টার থাকে, তো সিস্টার নাকি কোন বাচ্চা মানে কাপড় চোপড়ে হিসু করে দিয়েছে, ক্লাস 1 এর বাচ্চা, তাকে সোয়েটার খুলে, ঠান্ডার জায়গা সোয়েটার খুলে সেই জায়গাটা হিসুটা মুচিয়েছে।
সেটা খুব অন্যায়, সেটা করেছে। এর জন্য স্কুলে আজকাল বকাবকি করে না, কারণ যেহেতু এটা নিয়ম নিষিদ্ধ হয়ে গেছে। মা বাবারা অল্প অল্প করে, বেশি করলে বাচ্চা অ্যারোগ্যান্ট হয়ে যাবে, হ্যানের যে ব্যাপার থাকে। প্রাইভেট টিউটাররা যারা এখনো ওই আগের মতো পড়ায়, সেই ব্যাথ নিয়ে তো পড়ায় না, তাও চোখ বড় করে ঘরে এসে পড়ায় হয়। কিন্তু বড় লোক টিউশন টিচাররা কিন্তু বকতেও পারে না, কারণ বকলেই প্যারেন্টসরা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, বকা যায় না, বকা গেলে নাকি বাচ্চারা ট্রমাতে চলে যায়। তাহলে বাচ্চাদের সেরকম শাসন ব্যবস্থা হয় না দেখেই ওদের নানা রকম ভাবে বাচ্চারা মানে আজকাল হয়ে যাচ্ছে, ইউজড হয়ে যাচ্ছে। তো এখানে যেটা সোমনাথ লাইভ দেখলাম আমি, আর ভিডিওটা ম্যান্ডিরও দেখেছি, আর যে কন্ট্রোভার্সি করেছে তার ভিডিও দেখেছি। তার কথা হচ্ছে এই ভিডিওতে ডিলিট কর, এইরকম ভিডিও। হ্যাঁ, লজ্জা লাগে না? তুই এটা দিয়ে রোজগার করবি, তো এটা রোজগার করতে করতে আর কিছু পাসনি। একটা প্র্যাঙ্ক দেখে বলবো রোজগার তুই কত করবি? এইরকম বাচ্চাকে কাঁদিয়ে তুই রোজগার করছিস। বাচ্চাকে যদি এখানে অন ক্যামেরায় নাও কাঁদাতো, হ্যাঁ অফ ক্যামেরা বকতেই পারে, মার্কস কম পেয়েছে, হ্যাঁ কম পেয়েছে, সোশ্যাল মিডিয়া দেখানোটা একটা কষ্ট হতে পারে, কিন্তু অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে সে বকতেই পারে, বকে পানিশমেন্টও দিতে পারে। পানিশমেন্ট হয়তো এখন আর যেটা সোমনাথ বললো, এই রাস্তায় কান ধরে, এখন আর সেই কান ধরে দাঁড়া করানো তো যায় না, কিন্তু অফ ক্যামেরাতে মা পানিশমেন্ট দিতে পারে। আজকে তুই রাত্রে করবি, তোকে খেলতে দেওয়া হবে না, কোথাও ঘুরতে যাবো অমুক জায়গায় তোকে নিয়ে যাবো না, এরকম একটা কিন্তু এখনো চলে। এটা কিন্তু এখনো চলে, না 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 ওকে নিয়ে যাবো না, এরকম হয়। তো এই বা তোর বার্থডে পালন করবো না, এই ধরনের কথাগুলি এখনো চলে। আর হোস্টেলটার জন্য কারো ট্রমা হতে পারে না, বাচ্চাটা ভয় পেয়েছে কারণ মা বাবা চলে যাবে বলে। আমরা সবাই জানি সোমনাথ আর ম্যান্ডির জীবনে এই মেয়েটা কতটা ইম্পর্টেন্ট। যখন ওই মূল পিরিয়ড ছিল, আমিও বলতেছিলাম না, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এনে কথা বলেছে এবং সোমনাথও বলেছে ওই পিরিয়ডটা নিয়ে, ওই মিলের কারণ একটা কারণ মেয়ে ছিল, কারণ মেয়েকে জুনি ভালো মানে থাকতে পারতো না। আর সোমনাথ ওই সময়ও, আজকে টিচার এসেছিল, আজকে ওকে পড়েছিল, হ্যাঁ ওই যে মেয়েটা আসতো পড়াতে, নামটা ভুলে গেছে আমি, সুন্দর মেয়েটা যার চ্যানেল আছে। আমার তখন হাসি উঠতো, বউ চলে গেছে বাড়ির থেকে, ফ্ল্যাটে চলে গেছে, বিশাল ঝামেলা, তার মধ্যেও কিন্তু এই লোকটা বলতে ভুলছে না যে চলে গেছিল এরকম করে কথাবার্তা। তো মানে পড়াশোনা করেছে, টিচার এসেছিল, কতটা কেয়ারিং ছিল মেয়ের সম্বন্ধে। তারপরে সম্বন্ধে নাচ নেচেছিল মেয়েকে দেখানোর জন্য, এবং সেই সময় সে মেয়েটা কতটা মিস করেছে সেটা আজকেও বলেছে, সেই সময় বোঝা গেছে। আর ম্যান্ডি তো মেয়েকে ছাড়া বোঝেই না, কত লোকে গালি খায়, ভাতের থালা বিছানায় বসে খাওয়াতো দেখে। এখনো না কদিন হচ্ছে মেয়ে, এত বড় মেয়ে খেতে পারে না, এগুলি নিয়ে আমরাও ভিডিও করেছি। তারপর অনেক পরে গিয়ে এই 2023টা যেমন খারাপ, 2023-এর কিন্তু নভেম্বর ডিসেম্বরে গিয়ে মেয়েটা ধীরে ধীরে স্বাবলম্বী হয়েছে, নিজের খাওয়া শিখেছে, নিজের প্রচুর শিখেছে। এর আগে কিন্তু ফারিয়াদের বাড়ি পর্যন্ত কিন্তু ম্যান্ডি খাই দিত বা ফারিয়া খাই দিত, এরকম ছিল। ওইখান থেকে আসার পর ওই অক্টোবর নভেম্বর যখন ঠাম্মা দাদুর কাছে ছিল, তখন গিয়ে নিজে নিজে খেতে শিখলো, কাটাটা বেছে বেশ খাওয়াটা তখন গিয়ে শিখলো। তো সেখানে কথা হচ্ছে যে এইভাবে বাচ্চাটাকে কাঁদানোটা ঠিক হয় নাই। তো বোর্ডিংয়ে যাওয়াটা খারাপ এটা না। সোমনাথ রামকৃষ্ণ মিশনের কথা বলেছে, শুধু রামকৃষ্ণ মিশন না, বিভিন্ন কনভেন্ট স্কুল যেগুলি বড় বড় স্কুলগুলি আছে সেগুলি ক্লাস 3 থেকে নেয়। দার্জিলিং পুরোটাই, কার্শিয়াং, দার্জিলিং এসব জায়গা ফেমাস ফর বোর্ডিং স্কুল। সেখানে ওই 6 বছর 9 বছরের বাচ্চারাই যায় বোর্ডিংয়ে। আর এছাড়াও কিছু বোর্ডিং স্কুল যেটা এখন এই আরবান সিটিতে সব জায়গাতে আছে, সেটা হচ্ছে ডে বোর্ডিং। মারা চাকরি করছে, কাজ করছে, যা কিছু করুক, মাদের একটা প্রাইভেট সময় লাগে, তো সেখানে ডে বোর্ডিংয়ে বাচ্চাদেরকে হোমওয়ার্ক টোমওয়ার্ক করিয়ে দেয়। তো সেই 7টার সময় বাচ্চারা স্কুলে যায়, তো সেখানে বাচ্চারা স্কুলেই ব্রেকফাস্ট, আসলে অনেক বড় বড় স্কুল আছে, নামগুলি না বলাটা ঠিক, নাহলে আমার ইচ্ছে করছে মুখের সামনে এসেছে। তো স্কুলগুলিতে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার খাওয়া খাইয়ে, হোমওয়ার্ক করিয়ে, মিনিমাম পড়াটা করে 8টা 8:30 স্কুল বাস থেকে, এটাকে ডে বোর্ডিং বলে। 8টার সময় বাচ্চাটা ঘরে আসে, ঘরে এসে মার সাথে কথা বললো, মার হাতে সেই সময় ডিনারটা, ওদের সারাদিনের খাওয়াটা একসাথে ওই সময় খায়। তারপর যে একটু 1 ঘন্টা পরে পড়লো, কারণ এরপর তো সকালবেলা স্কুল থাকে। তো এটা কিন্তু বিভিন্ন জায়গাতেই আছে আজকাল ডে বোর্ডিংটা, এবং এটা কিন্তু যেসব মারা সব ডে বোর্ডিংয়ে দেয় মোটামুটি তারা কিন্তু সবাই শিক্ষিতই হয়, কারণ তারা সবাই চাকরি বাকরি করে। আর যারা চাকরি বাকরি করে না এমন মারাও দেয়, কারণ টিউশন আনবে, বাড়ির প্রাইভেট টিউটার কেমন আসবে, কেমন পড়াবে না পড়াবে, এর চক্কর থেকে স্কুলেই যদি সেই আফটার স্কুল আওয়ার্স ওদেরকে ওখানে খাইয়ে একটুখানি রেস্ট দিয়ে, তারপর ওখানে স্পোর্টস টিচার থাকে, স্পোর্টস টিচার যে বাচ্চা খেলতে চায় খেলা, যে বাচ্চা মিউজিক নিয়ে কিছু করতে চায় তাকে কোনো রকম কারো এলোকেশন ক্লাস, স্পিকিং স্কিল বাড়ানোর জন্য করলো। তারপর প্রাইভেটের মতো করে ওখানে ওদের টিচার থাকে, এরা তো ক্লাস স্কুলের পড়ায় না, কিন্তু শুধুমাত্র ওই সময় ওদেরকে হোস্টেলে পড়ায়। অনেক সময় ওয়ার্ডেন থাকে যে কিনা ঘুরে 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 দেখে সবাই পড়ছে কিনা, ইসে অনুযায়ী ফ্লোর অনুযায়ী ওয়ার্ডেন থাকে। তো সেখানে ওদের হোমওয়ার্ক টোমওয়ার্কগুলি মোটামুটি স্কুল থেকেই হয়ে যায়, তাহলে আর ঝামেলা থাকে না ঘরে এসে হোমওয়ার্কটা হলো কিনা না হলো কিনা, বা ধরো নেক্সট দিন কোনো ক্লাস টেস্ট আছে, সেই টেস্টের পড়াটাও কিন্তু স্কুল থেকে করে দেয়। শুধু রাতের খাওয়াটা ওরা দেয় না, কারণ ফ্যামিলি টাইম বলে রাতের খাওয়াটা ঘরে এসে খায়। এরকম স্কুলও আজকাল প্রচুর আছে।
বোর্ডিং মানে ট্রমা সেটা না, তবে হ্যাঁ হোমলি ফ্যামিলিয়ারে যারা বড় হয় এরা বিশেষ করে এখন অনেক ছোট 2-3 বাচ্চারা কিছু কিছু ভালো ভালো স্কুল, যেমন রামকৃষ্ণ মিশনের নাম বলেছে সোমনাথ, রামকৃষ্ণ মিশন তো ক্লাস 3 থেকে নেয় এবং সেখানে রীতিমতো মানে পরীক্ষা, রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়া মানে কপাল খুলে যাওয়া। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ, এইসব স্কুলে চান্স পাওয়া মানে ভাগ্য খুলে যাওয়া, এতটাই হার্ড। কিছু কিছু আর্মি স্কুল আছে, আর্মি স্কুল আছে যেটা মানে হোস্টেল থাকে, সেখানে ব্রিলিয়েন্ট ছাড়া চান্সই পাওয়া যায় না, সেটাও যেটাকে বলা হয় সৈনিক স্কুল। সৈনিক স্কুল থেকে বাচ্চারা একদম টোটালি ওখান থেকে বেরোনোর পর মোটামুটি যে কোনো আর্মি সেক্টরে ওরা কাজ, আইদার আর্মি নয় মানে জল, স্থল, পাতাল, নেভি, এরকমই ওরা সৈনিক স্কুলে চান্স পাওয়াটা হেভি কঠিন। ক্লাস 3, ক্লাস 6, ক্লাস 9 এই 3টাতে ইন্টারভিউ হয়, 3টার মধ্যে একটাতে চান্স পেলে তবেই গিয়ে চান্স পাওয়া যায় এবং সেখানেও কিন্তু বিশাল হার্ড। এবং এগুলো শুধু সৈনিক স্কুলও মেল নেয়, রামকৃষ্ণ মিশনও মেল বাচ্চা নেয়, মানে গার্ল চাইল্ড নেয় না। ওইসব স্কুলে চান্স পাওয়া বিশাল ব্যাপার। মা বাবারা রাত জেগে বাচ্চাগুলোকে পড়ানো হয়, বিশেষ করে ক্লাস 3 বাচ্চারা তো বোঝে না, 1, 2, 3 বাচ্চারা মানে 3তে যা টেস্ট দেয়, রাত জেগে পড়ানো হয়, নোট তৈরি করে রাখে, এদের জন্য আলাদা কোচিং হয় বাচ্চারা চান্স পাবে কিনা। তাই সেই স্কুলে মানে হোস্টেলে দেওয়া মানে ট্রমা সেটা না, বোর্ডিং মানে ট্রমা সেটা না। আর আফটার ক্লাস 12 মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাচ্চাদের যেতেই লাগে, তখন কি মার কষ্ট হয় না? কষ্ট নিশ্চয়ই হয়, তারপরও কিন্তু ওখানেই যেতে লাগে, তো যেতে লাগে কারণ বড় করতে লাগবে। তো সেখানে বোর্ডিং স্কুলটাতে ট্রমা বা বোর্ডিং স্কুলে পড়ানো মানেই মা বাবা একদম খেয়াল রাখে না পড়াশোনা, সেটা না, এটা ভুল ধারণা। হ্যাঁ, দার্জিলিং কাশিয়াং কনভেন্টগুলিতে ভালো ইংলিশ শেখার জন্য, ভালো কিছু করার জন্য বাচ্চাগুলিকে দেওয়া হয়, কারণ ওইসব স্কুলের হোস্টেলে না পড়লে বাচ্চাকে এমনিতে আপ ডাউন বাচ্চাকে রাখা হয় না। আমরা সবাই জানি দুন স্কুলের নাম আমরা কে না জানি, রাজীব গান্ধী থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবাই দুন স্কুল, দুন কলেজ। তো এই যে দুন স্কুল বা দুন কলেজ মানে দেরাদুনে যেগুলো আছে, তো এইগুলিতে চান্স পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। এবং দুন স্কুলেও কিন্তু এন্ট্রান্স টেস্ট এবং সেই টেস্টগুলো ভীষণ হাই লেভেলের হয়। তো ওইগুলিতে চান্স পাওয়া, এবং ওইখানে সব বড় ঘরের মানুষরাই পড়ে, বড় ঘরের বাচ্চারাই পড়ে, ওইসব বাচ্চাতে আইটি সেক্টরে মারা কাজ করে সব বাচ্চারাই পড়ে। এর মানে এই না যে বাচ্চার মা গাইড করতে পারে না বা বাচ্চার মা হাউস ওয়াইফ, এর জন্য না, নানা রকমের যে একটা এক্সপ্লোর করার যে একটা রাস্তাটা খুলে যায়। একটা আমাদের যখন মিউজিক ক্লাসে নিয়ে আসা, এই লোকেশনে ভালো করবে, সেই লোকেশন, শুধু তাই না, এখন আমাদের বিভিন্ন সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি শেখার জন্য নানা রকম গুরুকুল। আগেরকার দিনে তো গুরুকুল ছিলই, বাচ্চারা একটা বয়স 6 বছর হয়ে গেলে, শৈশব পার হয়ে গেলেই গুরুকুলে যাবে, গুরুকুল শেষ করে সে রাজধর্ম পালন করবে। গুরুকুল নামে স্কুলগুলি কিন্তু এখন ভারতবর্ষে অনেক জায়গাতেই আছে। সেই গুরুকুলে কিন্তু মেয়েদেরকেও নেওয়া হয়, মেয়েদেরটা সম্পূর্ণ মেয়েদের, ছেলেদের সম্পূর্ণ ছেলেদের। সেই গুরুকুলে কিন্তু সেখানেও হোস্টেল, সেখানে কিন্তু তুমি ওই আপ ডাউন করে স্কুলে, সেই গুরুকুলে কিন্তু ভোর 4:30টার সময় উঠে হাত পা ধুয়ে স্নান করে যোগা, বুক ডাউন, এগুলো এক্সারসাইজ, যেগুলি বাচ্চারা ঘরে করে না, স্কুলে একদিন পিটি হয়, সেটা করানোর পর নানা রকম স্তোত্র, নানা রকম শ্লোক শেখানো হয়। তারপর সূর্য প্রণাম থেকে শুরু করে এভরিথিং শেখানোর পর তারপরে স্কুলের পড়াশোনা আছে। আবার স্কুলের পড়াশোনার পর, খাওয়ার পর, একটু খেলাধুলার পর আবার সেই প্রেয়ার রুমে যাও, সেখানে গিয়ে প্রেয়ার করো, মানে ভজন কীর্তন শেখো, সংস্কৃত শ্লোক শিখো, তারপরে গিয়ে পড়তে বসো, মানে যেটা একাডেমিক পড়া। এই স্কুলগুলিতে যে বাচ্চাগুলি যায় 9 বছরে, ক্লাস 3তে নেয়, ক্লাস 6-এ নেয়, গুরুকুলে বোধহয় 7-8ও নেয়, তো এরকম থাকে। 1-2তে নেয় না, বেশিরভাগ স্কুলই 3তে নেয়। আর কিছু কিছু কনভেন্ট আছে যেগুলি ক্লাস 1 থেকে নেয়। এই আমার এক ফ্রেন্ড ছিল, ও ক্লাস 1 থেকে পড়তো দার্জিলিং কনভেন্টে। তো এরা এই বোর্ডিং স্কুলটা দেওয়া মানে খারাপ, স্কুলে পড়ানো মানে বাচ্চাদেরকে বলা, সেটা অনেক সময় বাচ্চারা না খেলে পুলিশকে ডাকবো নাকি, পুলিশ আঙ্কেল আসেন তো, হ্যাঁ হাম্বাদারি আছে, এগুলি মারা খাওয়াতে গেলে কিন্তু সবসময় বলে। কিন্তু এখানে তাহলে ম্যান্ডি তাহলে ভুলটা করছে কেন? ম্যান্ডির ভুলটা হচ্ছে এখানটাতে বাচ্চাটাকে অনেকটা সময় কাঁদিয়েছে, এটা কিনা ভিউয়ার্সদের খারাপ লেগে, যে বাচ্চাটাকে কান্নাটাকে তুমি কেন কন্টেন্ট করলে, তোর এত টাকা দরকার, টাকার জন্যই সব ভিডিও করে, টাকার জন্যই সবাই ভিডিও করে, শুধু ম্যান্ডি আলাদা কেন? এখন ম্যান্ডি অনেকটা রোজগার বেশি করে, ম্যান্ডি অনেকটা বড় ব্লগার, সেটা দেখানো, সেটা জন্য কি ম্যান্ডির অপরাধ? তার থেকেও বড় কথা হচ্ছে ম্যান্ডির আগের দিনের ভিডিওতে ম্যান্ডির মেয়ে এমন কিছু করেনি, খালি চোখ নাড়ি একটু কিছু বলেছিল, তার জন্য নেগেটিভ কমেন্ট। হ্যাঁ, ব্লগারের মেয়ে তো ব্লগারই হবে, হ্যাঁ নেতার বাচ্চারা হয়তো নেতাই হয়, ফিল্ম স্টারের বাচ্চারা আমরা মোটামুটি দেখি সবাই ফিল্ম স্টারই হয়। তো মা যখন ব্লগার এবং বেশ বড় ব্লগার, তো বাচ্চা ব্লগার হতে প্রফেশনাল ব্লগার ঠিক খারাপ নাকি হিংসে যে ঘরে বসে এত টাকা রোজগার করছে? এটা তো পরিশ্রম, এডিট করা, ঘুম থেকে উঠেই ক্যামেরা নেওয়া, যখনই যাবে
পার্সোনাল লাইফ আমাদের ইচ্ছে হলো না আজকে সারাদিন একটা ভিডিও করলাম, দূর ইচ্ছে নেই দুটো ভিডিও করলাম, সারাদিন হয়তো ক্যামেরা ধরলাম না, 4টার সময় ক্যামেরা ধরলাম, মানে মোবাইল ধরলাম, এটা ওদের হয় না। সকাল থেকে উঠেই করতে লাগবে সবসময়, চোখ না রাখতে পারে, এখানে ক্যামেরা রান্নাঘরটা পরিষ্কার রাখতে লাগবে, এখানে বিছানাটা গুছাতে লাগবে, টান টান করে রাখতে লাগবে, একটু উল্টো পাল্টা ঘর হলো আমাদের আমি ভাবি অনেক সময় থাকে না আমাদের সোফার উপরে হয়তো টাওয়ালটা ফেলা, তো যাদের ক্যামেরা থাকে মানে যারা লাইফস্টাইল ব্লগার, ও মা এখানে সে টাওয়ালটা ফেলা হতে যেটা লক্ষ্য করলাম না, তখন কিন্তু আমাদের ওদের নিয়ে ভিডিও করা হয়। যেমন আমি তো যে আনহ্যাপি মামুন, ম্যানেজার খুব লাইক করে, আনহ্যাপি মামুন ফ্রিজের মধ্যে পলিথিনের প্যাকেটের মধ্যে মুসুর ডাল রেখে দিয়েছে, আমি তো ফ্রিজের মধ্যে কেউ মুসুর ডাল তা পলিথিন প্যাকেট রাখতে পারে? তো রেখেছে, হয়তো ভেবেছে পরে কৌটোতে রাখবে, কিন্তু যেহেতু আমরা এমন করে দেখি ওদের ভুলগুলি আমাদের চোখে পড়বেই এবং পড়েছে, সেটা তো অন্যায় তো মানে কিছু না, যেহেতু ওরা ব্লগ করে, তাই লাইফস্টাইল ব্লগ যারা দেখায় ওরা সবসময় স্ট্রেসে থাকে, ওদের স্ট্রেস থাকে। তো সেদিনে মা ব্লগার হবে, মেয়েটা যা হয়েছে না জানি কোথায় কোন দিকে নেকামি করলো, মেয়েটার চোখটা টানা চোখ, ম্যান্ডির চোখ খুব সুন্দর, সোমনাথের চোখ খুব সুন্দর, ম্যান্ডির মার চোখ খুব সুন্দর, ইনফ্যাক্ট সোমনাথের মার চোখও বেশ বড় বড়, তাই যখন চোখ নাড়ায় তখন মনে চোখ নাড়ানোর কথা বলছে, সেখানে মেয়েটাকে নেগেটিভ কমেন্ট করার মতো কোনো কিছু ছিল না। এর আগেও ম্যান্ডির মেয়ের কুর্তি পরা নিয়ে ড্রেস নিয়ে কথা হয়েছে, ম্যান্ডির মেয়ে কোনোদিনই শর্ট ফর্মের ড্রেস পরে না, সেটা এত বড় বড় ড্রেস পরে, আবার শর্ট ফর্মে বলে বানাচ্ছে মেয়েটাকে ওয়েস্টার্ন কালচার, এটাও করতো। কিছুদিন আগে ইনসাইডে মানে সৌহার্দের বাচ্চাটা কত বড় ছোট্ট একটা বাচ্চা, ও একটা কিছু ছুঁড়ে মেরেছে, টিভিটা ভাঙেনি কিন্তু থাম্বনেলটা দিয়েছে, ও হি হ্যাজ ব্রোকেন মাই টিভি, বাস। এরকম ছেলে কেমন করে টিভি কিন্তু ভাঙে নাই, থাম্বনেল দিয়েছে, বাস ওটা নিয়েই বাচ্চাটা গালি দিতে শুরু করে দিল। কোথাও না কোথাও একটা ফ্রাস্ট্রেশন যে বা ওরা তো রোজগার করছে। আর একটাও ঠিক, সোশ্যাল মিডিয়াতে সোমনাথ নিজে বলেছিল, সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি না দুনিয়া ভর কি খারাপ ভালো কথা শুনতেই লাগবে, আর যেহেতু ম্যান্ডির গায়ে একটা স্পট পড়ে গেছে, সেহেতু ম্যান্ডির মেয়ে হাঁচি দিল দোষ, ম্যান্ডির করলো দোষ, যেটা বললো আজকে ম্যান্ডির মেয়ে কমেন্ট বক্স পড়ে, তাহলে ম্যান্ডির মেয়ে যে কাঁদছে লোকে কি বলবে না বলবে ওইটা শুনবে, লোকে বলেছে মেয়েকে কেন কাঁদালে, ম্যান্ডি যদি কোলে নিয়ে বোঝাতে পারে যে দেখো মানুষ বলছে কেন কাঁদছো, তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি পরীক্ষাতে খারাপ রেজাল্ট করো, এই আন্টিরাই বলবে এ মা কি রেজাল্ট করেছে। যারা আজকে বলছে এই আন্টিরা কিন্তু ভালো করে পড়াশোনা করেছে বলে আজকে এই দামি একটা ফোন আর এই নেট খরচ করে দেখতে আসতে পারছে তোমার মার ব্লগ। তোমার মা ব্লগ করে, আন্টিদের কাছে অনেকটা সময় থাকে বলে ফ্রিতে সেগুলো দেখতে পাচ্ছে, তোমার মার কিন্তু কাজ করতে লাগছে ব্লগ করে রোজগার করার জন্য। তাই তোমাকে বলছি পড়াশোনা করে একটা চাকরি টাকরি করো, যাতে এতটা পরিশ্রম করতে না লাগে, এরকম করে কিন্তু বোঝানোটা কিন্তু মার উপরে মা চাইলেই বোঝাতে পারে। তো সেখানে ম্যান্ডির মেয়েকে দেখে এত কষ্ট হচ্ছে কান্না দেখে, তাহলে এখানে পোষ্যটা আছে কাঁদতে পারে না, তার পোষ্য যেটা অলরেডি সোমনাথ পোক করেছে, সেও তো সন্তানের মতো, সেও তো বাবার জন্য মন খারাপ করছে, রাত্রেবেলা 9টার সময় বসে থাকে বাবা ঘরে ঢুকলো কি না ঢুকলো, তাহলে সেই বাচ্চাটার কথা ভেবে, সেই পোষ্যটার কথা ভেবেও কিন্তু ইগোটা দূরে সরিয়ে রেখে, অ্যাটিটিউডটা দূরে সরিয়ে রেখে একটা নাল বলেছে আর দজ্জাল বলেছে বলে ফিরে যাওয়া যায়। সেখানে সে পশুটা তো মানুষ না, সে পড়তে পারে না, কমেন্ট বক্সে ও মা শাখা সিঁদুর খুলে ফেললে, ওটা তো ওর কমেন্ট বক্সে লেখা থাকে। তাই ওইটুকুন ঝগড়ার জন্য এদিকে লাল টিপ আছে, এদিকে আমাদের বাড়ি ঠাকুরনগর বলা হচ্ছে, হাজবেন্ড বলা হচ্ছে, অথচ শাখা নোয়া যেটা কিনা কোনোদিনই ও খোলেনি, জীবনেও খোলেনি, পলা কোনোটাই নেই, হতে পারে এখনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে ওই চুড়িগুলি যায় না, শাখা পলা যায় না, এটার জন্য খুলে ফেলতে পারে জানি না, কিন্তু ও ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু সিঁদুর দিয়ে নেচেছে, হতে পারে সিঁদুরটাও এখানে পড়ে, সামনে দেখায় না, তখন বলবে তোমাদের মাথা খারাপ, 12 বছর সিঁদুরে মুছে ফেলবো, রাগ করেছিলাম অভিমান করেছিলাম, বিশ্বাস করো যা বলছি সেভাবে বলে, সত্যি বলছি সিঁদুরটাই মুছিনি, সিঁদুরটা আমি এখানে পড়েছিলাম, তোমাদেরকে দেখাইনি। তখন আমার ওর ভিউয়ার্স বলে হ্যাঁ জানতাম তুমি কখনোই সিঁদুর মুছতে পারো না, শাখা পরিনি বাট সাদা চুড়ি একটা শাখার মতো পরে রেখেছিলাম, অনেকেই তো শাখা পলা পরে না, আমি তো তাও 12 বছর পড়েছি। ওর কাছে বলার অনেক কিছু আছে, ঠিক তেমনি ম্যান্ডির কাছেও বলার অনেক কিছু আছে। বাচ্চাটাকে ম্যান্ডি কাঁদিয়েছে, কিন্তু তারপরে পড়তে বসলে বা মার মুখে তর্ক করলে, বাবা কিন্তু তোমাকে বোর্ডিংয়ে পাঠাতে চেয়েছিল, আমি কিন্তু রেগে দিয়েছি, কমেন্ট বক্সে তোমার জন্য তোমার মাকে অনেকেই বকাবকি করেছে, যে কেন বলেছে কাঁদিয়েছো, তো আমি তোমাকে কাঁদাতে চাই নাই, কারণ আমি চেয়েছিলাম তোমাকে আমি এটা মানে ধরে রাখি যে তুমি বোর্ডিংয়ে যাবে, কখন যদি বাবা পাঠায় তখন তুমি আর না করতে পারবে না যে আমি তোমাকে বলিনি বোর্ডিংয়ে যাওয়ার কথা। ম্যান্ডি কিন্তু একটা স্কোপ রাখলো যে অন্যের বাচ্চার জন্য এত, সবাই বলছে মা তোমার মাদারলি ইনস্টিংক্ট ফুটে উঠেছে, তোমার মধ্যে মাতৃত্বর ভাব ফুটে উঠেছে। সে কিন্তু ম্যান্ডির মেয়েকে অনেক সময় অনেক কথা বলেনি যে তা না, আর সত্যি মেয়েটার ভবিষ্যৎটা নিয়ে ভাবতো এতটা, তাহলে ম্যান্ডিকে এতটা খুললা গালিগালাজ করতে পারতো না, যেটা কিনা আলটিমেটলি প্রচুর ভিউয়ার্স শুনেছে, আর সেই ভিউয়ার্সরা ম্যান্ডির কমেন্ট বক্সও গেছে তো, তাহলে মেয়ে সেই কমেন্টগুলিও পড়েছে। তার থেকেও বড় কথা,
এই কথাগুলি আমরা অনেকেই জানতাম না, তাই না? ম্যান্ডির সাথে বাকি কথাগুলো বলতে আমার ইচ্ছে করে না, সে বলাতে আমরা জানতে পেরেছি। সেই ভিডিওগুলি আমাদের মুখে বলা ভিডিও বা তার ভিডিওগুলি থেকে যাবে। তাহলে মেয়েটা তার মার সম্বন্ধে কত কিছু জানতে পারবে, বড় হয়ে কতটা জানতে পারবে, তাহলে বাচ্চাটার মনে কতটা কষ্ট হবে সেটা সে ভাবতে পারেনি। ও, যেটা সোমনাথ বলেছে, আমরা টাকার জন্য কন্টেন্ট করেছি, তুমিও তো ফোন করে আমি জিজ্ঞেস করো, এসি কেনার জন্য ফোন করতে পারো, এই আমি তো সোনা দিদি ভাই, তুই আমার বোনু, ডিলিট কর বলছি না করে, ভিডিওতে মনিটেশন অন করে চোখের মধ্যে জল এনে ডিলিট কর। কারণ ম্যান্ডির কমেন্ট বক্সটাতে দুদিন ধরে খুব নেগেটিভ কমেন্ট পড়ছে, সেই নেগেটিভ কমেন্ট দেখেই কি নেগেটিভ ভিডিও করতে ইচ্ছে করছে। আমাকে একজন ব্লগার জিজ্ঞেস করেছিল, দিদি একটা কথা জিজ্ঞেস করুন যে কি তোমরা কি ওরকম যে কারোর নাম যদি খুব পজিটিভ কমেন্ট পড়ে তোমরা তখন খুব পজিটিভ ভিডিও করো, আর যদি কারোর নামে খুব নেগেটিভ কমেন্ট পড়ে তাহলে নেগেটিভ ভিডিও করো? আমি বলছি আমি হয়তো এরকম না, তবে হ্যাঁ যদি ম্যান্ডির কমেন্ট বক্সে পজিটিভ বেশি কমেন্ট থাকে তখন আমি পজিটিভ করি, সেই ভিউয়ার্স এসে আমাকে বা বলবে, আর নেগেটিভ কমেন্ট থেকে নেগেটিভ যদি বলি তখন ওরা এসে আমাকে বা বলবে। তাহলে সেও তো এসি কেনার সময় ফোন করতে পারে, আর এত বড় ব্যাপার দেখে চোখের জল, নিজের জীবনের ট্রমা কিছুই আটকে রাখতে পারিনি, সব মনে পড়ে গেছে, সে কেন ফোনটা করলো না ভাইকে আর বোনুকে? কেন কন্টেন্ট করলো? কারণ দিনের শেষে আমরা সবাই টাকার জন্যই ভিডিও করি, আর রইলো বাকি ম্যান্ডিকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা, কারণ ম্যান্ডি একটা বড় ব্লগার। কালকেই দেখেছিলাম ম্যান্ডির ফটো ছিটকে মেয়েটার উপর একটা থাম্বনেলে মুখ ইসে দিয়ে ভিডিও করতে, এই মানুষটাই বাধ্য হয়েছে, কারণ তার প্রচুর ভিউজ দরকার, কারণ ঘরটা রেনোভেট করতে হবে। কন্টেন্ট সে তার এই ব্যাপারটা ভয় দেখানো বা মেয়েকে পড়তে এটা পার্সোনাল বা প্রাইভেট রাখতে পারতো, স্বামী স্ত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজটা কি কন্টেন্ট হতে লাগে? স্বামী স্ত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজটাও কন্টেন্ট, সেটাকেও তো সে কন্টেন্ট করেছে। তাহলে নিজের বেলায় আটি শুটি, অন্যের বেলায় দাঁত কপাটি, হাজবেন্ড ওয়াইফের কথা এটাও সে ম্যান্ডিকে এটা খাওয়া নিয়ে কম সে ভিডিও করে বলেনি, তার এখন হারকাতে ধরা পড়ছে, এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে। তাহলে অন্যকে জ্ঞান দেওয়া খুব সহজ, আর তার মুখে কি অন্যের ভুল ধরা এখনো মানায়? ম্যান্ডি যা কিছু করুক, স্বামী, সংসার, সন্তান, মা, শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে আছে, ওরা কেউ ওকে ফেলে দিয়ে চলে যায়নি। ও স্বামী, সন্তান নাই, কিছু নাই, স্বামীটা সারাদিনে অফিস থেকে ঘরে ঢুকে পোষ্যটাকে না দেখলে পরে ওই মানুষটার মনে কতটা কষ্ট হয় বা কতটা একাকিত্বতে ভোগে। সারাদিনে ঘরে এসেও স্ত্রীটাকে দেখে না বা কিছু করে না, থাক নাই কথা বলতো, নাই ওরাতে খাবার খেত, এই ঘর ঘুরলে তো একটা মানুষ ঘরে আছে, ওই সেন্সটা ছিল, ওই সেন্সটা আছে। বুড়ো শ্বশুর শাশুড়ি কি করে এত বছর ধরে পাড়ায় আছে, পাড়ায় মুখ দেখাবে, কি গো বৌমা কবে আসবে, কি গো ছেলে বৌমার ঝগড়া হলো, তাহলে এটা ভেবেছে, এটা মনে করেছে করেনি। তাহলে লোককে জ্ঞান দেওয়াটা খুব সহজ। নিজের বুড়ো শ্বশুর, নিজের বাবা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে, দুইটা মেয়ে মুচকো পি না দে, বাবাকে নিয়ে লোকে বলছে, আর বাবা আবার বলে হ্যাঁ আমি হাসি, মেয়ের ঘর ভাঙছে। তাইলে ও ভেবেছে যে ওর হারকাতের জন্য ওর বাবাকে ট্রোল হতে লাগবে? ওর বাবা একটা দোকানের কর্মচারী, মোটামুটি দোকানের সবাই যারা যায়, এই তো ওনার মেয়ে, ওর বড় পাবলিক প্লেসে কাজ করে, ও নিজেই বলেছে ওর বরকে দেখে আপনি অমুকের হাজবেন্ড না, তো তেমনি এখনো আর আপনি ওই মানুষটা যে বউকে ছি 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 ডট নাল বলে গালি দেন, আপনি সেই মানুষ যে আপনার বউকে একটা রান্নাঘর, একটা পায়খানা করে দিতে পারেননি? আপনি সেই মানুষ যে বউকে একটা গুদাম গরম দেখেছেন 12 বছর ধরে? আপনি সেই মানুষ যে কি বলে এটাকে প্লাস্টার খুলে পড়ে গেছে সেটা আপনি ঠিক করতে পারেননি? এতটা পদার্থ, এটা ওর বেলা মনে পড়ে না, শুধু ম্যান্ডির বেলায় মনে পড়ে। আসলে দিদি বুনু তো প্রেম যে কাঁঠালের আঠা, ম্যান্ডি বুঝতে পেরেছ সমাজ পাইখা, হ্যাঁ পাইখা। তো এই হচ্ছে অবস্থা, শুধুমাত্র জ্ঞান অন্যদের প্রতি। এটাও ঠিক, ম্যান্ডি বাচ্চাটাকে এতক্ষণ ধরে কাঁদাবে না, যখন ফার্স্ট টাইমটা কাঁদলো তখন তুমি ক্যামেরাটা বন্ধ করে দিও, বাচ্চাটা কাঁদুক বা তুমি বোঝাচ্ছ, তারপরে আবার অন করলে যখন আরেকটু ধরো 2 মিনিট দেখালে, 1 মিনিট দেখালে, তারপর যখন বলছো যাও বাবার কাছে বলে এসো যে আর তুমি দুষ্টমি করবে না, পড়াশোনা করবে, ওই টাইমটা একটু বেশি টাইম, তুমি বলবে ভিডিওর জন্য না, টাইমটা বেশিক্ষণ ওই ভাজ করছো, কাঁদছো, বলছে দা আসো আমার কোলে আসো, তারপরে তুমি খুলে দিতে মানে বন্ধ করে দিতে পারতে। তোমার কষ্ট হচ্ছিল, তোমার চোখে ভয় আসছিল, হ্যাঁ, কিন্তু পাবলিকেরও কষ্ট হবে না, কারণ বাচ্চারা এমনি তো মারলো আর মেরো না বলে কিন্তু দৌড়ে যায় পাশাপাশি লোকরা, যে আর কাঁদিও না, আর বাচ্চাটা কাছে কেন, কি চায় বাচ্চাটা কি চায়,
নর্মালিও বলে আরে খেলনা চায়, আর দেখো না চানাচুর খাবে বলছে পেট খারাপ, এগুলো তো আমাদের দেখা সিন। তো সেখানে টাইমিংটা বেশিক্ষণ ছিল। ওইটুকুন প্র্যাঙ্ক, ও কাঁদছে, তুমি বন্ধ করে দিলে ক্যামেরাটা, আবার একটু পরে ক্যামেরা খুললে, তো তখন এতটা টাইমিংসটা, যেটা সবাই এখন বলছে চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড অ্যাবিউজ কথাটা অনেক বড় মিনিং, ঠাস করে একটা ইংলিশ ওয়ার্ড বললেই হয় না। অ্যাবিউজ কথাটার মানে কি আগে বুঝতে লাগবে। ইংলিশ, যেটা সোমনাথ আজকে বলেছে যে অনেক, আমি তো ইংলিশ মিডিয়ামের না, যে আমার একটু কষ্ট হয় ইংলিশ একটা ভিডিও করতে, ইংলিশে অ্যাবিউজ কথাটা অনেকটা মিনিং আছে। এখানে বাচ্চাকে কাঁদিয়ে রোজগার না, যদি বাচ্চা পড়াশোনা, এখন যদি ম্যান্ডি গায়ে হাত তুলতো, যদি বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করে মারছে, তখন এটা অ্যাবিউজ হতো। এটা অ্যাবিউজ না। এখানে বাচ্চাটাকে পড়াশোনার জন্য বলা হচ্ছে, এবং বাচ্চাটাকে মা কোলে নিয়ে বসে আছে, বাচ্চাটা কাঁদছে, মা বাচ্চাটাকে জড়িয়ে ধরে রেখে আছে, কোল থেকে নামিয়ে না যেতে লাগবে এরকম করে কিন্তু করেনি। আর ম্যান্ডির ফেসটাতে স্মাইলিং ছিল। তবুও বলবো আমি, এতটা সময় কান্নাটা নেবে না। আর তুমি যখন জানোই সোশ্যাল মিডিয়াতে লোক বসেই থাকে, চারটা আঙুল আমার দেশে আমরা দেখি না, সেই দিকটাও একটু খেয়াল রাখতে লাগবে। সোশ্যাল মিডিয়াতে সবকিছু হাঁটছো তার আগেও দেখতে লাগবে।